এমনও দিন গেছে সকালবেলা একটা সিঙ্গারা কিনে খেয়ে সারাদিন বাইরে ছিলাম আর কি। খবর কথা তো ওই যে আমার সিদ্ধান্তে একটা ঘটনা ঘটলো, মানে আমার আব্বার খবরটা তো পেয়েছিলাম, আমার সিদ্ধান্ত হইলো কেন তখন না ওই মুহূর্ততেই আমার মনে হইলো আমি বড় হয়ে গেছে। হয়তো ওই ঢাকা ইউনিভার্সিটি চান্স না হলে আমার পড়াশোনা হইতো না। তো বলে না ভাই তোমার কষ্ট আমার ভালো লাগে না, পড়ালেখা ছেড়ে দেয়। আমি জানতাম না যে ছেড়ে দিছে পড়ালেখা, ছেড়ে দিয়ে একটা চাকরি নেয়। পরে জানলাম যে এরকম যে ও চাকরি করতেছে কোথায় জানো, কাজ করে টাকা পাঠায়। তো ওরা আমি অনেক দিন ওটা অনেক মারছিলাম। আসসালামু আলাইকুম। গাল গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণত কথা বলি বাবা মা নিয়ে। বাবা মায়ের বাইরে আমরা আসলে কিছু প্রাসঙ্গিক হলে বলি, তা না হলে বলি না। মূলত বাবা মাকে নিয়ে বলার কারণ হচ্ছে যে বাবা মাকে নিয়ে কথা ফুরিয়ে যাচ্ছে আমাদের। আমরা বাবা মাকে নিয়ে কথা খুঁজে পাই না। এটার নানা রকম কারণ আছে। তো যা হোক, আমরা এত ভূমিকায় না গিয়ে মূল আলোচনায় চলে যাই। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন সৈয়দ নাজিমুদ্দৌলা, এবং তিনি সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আমরা কথা বলবো আজকে তার সঙ্গে। নাজিম ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো আছি, আর আপনার পাশে বসতে পেরে আরো অনেক ভালো লাগছে, কারণ আপনি তো আমাদের চাইল্ডহুড হিরোদের একজন। তো কখনো ভাবি নাই যে আপনার পাশে বসে এরকম সুন্দর গল্প করব, তো আজকে এই সুযোগটা হলো। না না, আপনি বড় মানুষ। আপনি আপনার কর্মে অনেক অনেক বড়। আপনি আপনার যে জার্নিটা আর কি, বাংলাদেশে আপনি দামাল, আপনার লেখা সুড়ঙ্গ, এই যে এত বিখ্যাত সিনেমা আপনার লেখা, আহ, আপনার ছোট ভাই আমার সহকর্মী, সেই জায়গা থেকে সে খুবই চুপচাপ স্বভাবের মানুষ। আমি এত চুপচাপ স্বভাবের মানুষ সহকর্মী হিসেবে জীবনে খুব কম পেয়েছি। তবুও তাকে খুঁচিয়ে খুঁচিয়ে জানতে পেরেছি যে আপনার বাবা আহ, মানে সিনেমার একজন বিখ্যাত মানুষ ছিলেন। তো আমরা আসলে মূলত আপনার সঙ্গে বসার কারণ এটাই, যে আমরা জানতে চাই আপনার বাবা সম্পর্কে আপনার কাছে। আসলে আমি যখন থেকে এই মিডিয়া জগতে আহ, পদচারণা শুরু করেছি, তখন থেকে অনেক মানুষই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার বাবা কে ছিলেন বা এরকম কিছু। তা আমি কখনো আগ বাড়িয়ে তো বলতামই না, আর কেউ জিজ্ঞেস করলেও বলতাম না যে আসলে আমার বাবার পরিচয় কি, এটা আমি বলতাম না। এটা না বলার একটা বড় রিজন ছিল, হয় না যে মানুষ মনে করে যে বাবার পরিচয়ে বড় হয়েছে বা বাবার পাওয়ারে সে কিছু একটা পাইছে, লাইমলাইট পাইছে এরকম। আর রাইটারদের মধ্যে হচ্ছে এই ধরনের মানে হিংসাত্মক একটা ব্যাপার আছে, অনেকেই এরকম এরকম অ্যাটিটিউড দেখায় যে আসলে আরে উনি তো ওই এরকম বিখ্যাত হয়েছে কিভাবে, উনি তো কাজগুলো পাইছে কেমনে, ব্রেক পাইছে কেমনে, কারণ ওর বাবার কারণে। তো আমার মাথায় সবসময় ছিল, যেহেতু আমি এই সেক্টরে ঢুকেই গেলাম, কাজ করতেছি, বাবার পরিচয়টা না দিই, আমার দেখি না আমার নিজের পরিচয়ে বা নিজের মেধায় কিছু করতে পারি কিনা। তো এই কারণে আমি কখনোই বাবার সম্পর্কে কিছু বলতাম না। এবং আপনার এই শোটা থেকে আপনি যখন ডাকলেন আমাকে, ইনিশিয়ালি আমি একটু চিন্তা করছি যে আসলে আশাটা ঠিক হবে কিনা, আমি তো বলি না। পরে মনে হলো আসলে এখন সময় হয়েছে, এখন বলা যায়, এখন মানুষ অ্যাটলিস্ট বলবে না যে আমি বাবার পরিচয় বড় না হয়েছি। না না। তো সেই জায়গা থেকে আমার বাবার নাম ছিল হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, এমনিতে ওনার নাম। কিন্তু ওনার সিনেমা জগতে ওনার নাম ছিল হচ্ছে সর্দার নজরুল ইসলাম। এটা হচ্ছে আমার বাবার বাবার নানার টাইটেল। তো উনি ইনিশিয়ালি সৈয়দ টাইটেল ইউজ করছে, লাইফে অনেক কিছু করছে, কোথাও লাভ করতে পারে নাই, অনেক ব্যর্থ হয়েছে। তো ওনার যখন মিডিয়া জগতে আসে তখন ওনার মনে হলো যে না, আমার মনে হয় টাইটেলের সমস্যা। কেউ একজন বলছিল যে আপনার মনে হয় টাইটেলটা সমস্যা, আপনি সৈয়দ চেঞ্জ করেন। তো উনি সৈয়দ চেঞ্জ করে সর্দার নাম টাইটেলটা নিল। তো এরপরে উনি এই জগতে আসলো। আর হচ্ছে ওনার ডাক নাম ছিল সজল। দ্যাটস ওয়াই ওনার আশেপাশে মানুষরা ওনাকে সজল দা বলে ডাকতো। তো একটু ধরেন যে মানে আমাদের টাইমটার একটু আগের, ধরেন 2005-10 সাল পর্যন্ত, সময়টা পর্যন্ত 80 দশক থেকে শুরু করে এই সময়ে বাংলাদেশে ধরেন যে সিনেমা জগতে যারা ছিলেন, নায়ক নায়িকা, আর্টিস্ট বা ধরেন পরিচালক, প্রযোজক যারাই ছিলেন, এদের কাছে যদি কেউ সজলদার কথা জিজ্ঞেস করে এটা সবাই চিনবে, মানে এক বাক্যে চিনবে যে হ্যাঁ ওই আমার ছোট ভাইয়ের কথা আপনি বললেন না, চুপচাপ একটা মানুষ ছিল, ঠিক আমার আব্বার কপি সে, একদম দেখতেও এরকম এবং স্বভাবেও এরকম হয়েছে। তো
যাই হোক, ওই তো সজলদা সবাই চিনতো। তো এই জন্য আমি আসলে বলি নাই যে সজলদা। আরেকটা না বলার আরেকটা রিজন ছিল, আরেকটা বড় রিজন কি, আমি যখন আসলাম প্রথম প্রথম এই জাজ মাল্টিমিডিয়াতে যাওয়া আসা করতাম, MR9-এর স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করলাম, এবং ওই সময় যাদের সাথে আমার পরিচয় হইতো, দেখা সাক্ষাৎ হইতো, এদেরকে আমি চিনি। আর ছোটবেলা আব্বার হাত ধরে এফডিসি যেতাম, প্রায় শুটিং এর সময় যেতাম, এদের সবাইকে আমি দেখতাম। তো এদেরকে তো আমি আঙ্কেল বলে ডাকতাম এবং এদের কোলে উঠতাম। এখন যেটা হয়েছে, এরা সবাই আমাকে ভাই ভাই সম্মান দিচ্ছে, আমি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছি। আমি যদি এদেরকে বলি যে আমি সজলদার ছেলে, তাইলে এরা তো একটা অকওয়ার্ড অবস্থায় পড়ে যাবেন, কি বলবে আমারে, মানে ভাই বলে আমিও ভাই বলে, এখন হঠাৎ করে যে আমি আঙ্কেল বলা শুরু করি, কেমন হবে না বিষয়টা। তো এইরকম অনেক কিছু বিষয় ছিল যে কারণে বলতাম না। তো এরাও জানতো না। তো পরবর্তীতে আস্তে আস্তে যখন ধরেন এই একটু একটু হয় না, জানা জেনে যায়, দুই একজন জানতো, সে আরেকজনের বলছে। তো এখন খুব একটা অকওয়ার্ড সিচুয়েশন আসলেই যায়, কারণ কি আমি ছোটবেলায় তাদেরকে আঙ্কেল বলতাম, এরাও বুঝছে এই ছেলেটা আমাদের কোলে উঠছে, এখন আমাকে ভাই বলা বা আমি তাদেরকে ভাই বলে, এটা অকওয়ার্ড সিচুয়েশন হয়। তো কিছুদিন আগে একটা মজার ঘটনা ঘটছে। রাইটার আব্দুল্লাহ জহির বাবু ভাই, উনি তো শ্রদ্ধেয় মানুষ, আমাদের অনেক সিনিয়র, ওনাকে আমি তো ভাই বলে ডাকি। উনি আমাকে ফোন করছে, ফোন করে বলতেছে যে নাজিম, এটা কি শুনলাম, তুমি সজলদার ছেলে, হ্যাঁ, আপনি একবার তুমি বলে একবার আপনি বলে, মানে উনি কনফিউজ হয়ে গেছে আসলে কি বলবে। এ, এখন তো তোমাকে আর সম্মান দেওয়া যাবে না, তোমাকে তো এখন তুই তো কারি করবো, হ্যাঁ, তুমি আমাদের বাচ্চা। এই তো আমার খুব ভালো লাগতেছিল, ওর সাথে কথা বলে মজা পাইতেছিলাম। তো এখন আসলে মনে হয় যে আসলে বাবার কথা বলাই যায়, কারণ এখন তার প্রবলেম নাই, কারণ আমার যেটা পরিচয় হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এখন আর ওই বদনামটা হওয়ার সুযোগ নাই। আপনার বাবার কোন কোন চলচ্চিত্রের সাথে আপনার মানে আপনার মনে পড়ে কোনগুলো আর কি, যে বা উল্লেখযোগ্য যেগুলো বলতে চান? আচ্ছা, আমি তো ছোট ছোট ছিলাম, মানে যখন আর কি আব্বা মারা গেছে হচ্ছে 2008 সালে। তো আমার তখন বয়স সম্ভবত 17। তো আসলে তার আগের সময়টা না, অনেক কিছু তো আসলে রিকল করা ডিফিকাল্ট, তবে কিছু কিছু উল্লেখযোগ্য জিনিস মনে আছে। যেমন আম, আমার বাবা হচ্ছে বিরাজ বউ সিনেমার স্ক্রিপ্ট রাইটার ছিলেন, এবং হচ্ছে ওখানে উনি এডিও ছিলেন এবং অভিনয় করছেন। বিরাজ বউ সিনেমা এটা খুব বিখ্যাত সিনেমা, হ্যাঁ, ওই যে শরৎচন্দ্রের গল্প বুলবুল উপন্যাস। আহমেদ ছিল মনে হয়, নাকি? না, ফারুক। ফারুক 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 হ্যাঁ, ফারুক বিরাজ ফারুক বলতে এবং ফারুক ছিল, ববিতা ছিল। ববিতা। হ্যাঁ, ববিতা ফারুক। বিখ্যাত সিনেমা। তো ওই সিনেমার বাবা কিন্তু অভিনয় করেছেন, একটা ছোট একটা ভালো একটা ক্যারেক্টার করেছিলেন। তো ওই সময়ের কথা আমার মনে পড়ে যে এরকম বিখ্যাত একটা সিনেমায় আমার বাবা ছিলেন সাথে। তারপর হচ্ছে আম, অনেক বিখ্যাত ডিরেক্টরদের সাথেই আমার আব্বা কাজ করে, মন্তাজুর রহমান আকবর, তারপর নূর হোসেন বলাই, হ্যাঁ, এবং অনেকের সাথে আমার বাবা কাজ করেছেন। প্রায় 100-র অধিক সিনেমায় আমার বাবা চিফ এডি হিসেবে কাজ করেছেন, এবং হচ্ছে আম, প্রচুর স্ক্রিপ্ট লিখছেন, মানে স্ক্রিপ্টের আসলে শেষ নাই, মানে কয়টা লিখছে আমি আসলে বলতে পারবো না, 100+ তো হবে। মানে আপনার যে সিনেমার স্ক্রিপ্ট রাইটিং, এটা কি বাবার কাছ থেকেই? কাইন্ড অফ বলতে পারেন, যেই মুহূর্তে আমাকে জাজ মাল্টিমিডিয়া থেকে 2018-তে যখন যা বলল যে একটা সিনেমার স্ক্রিপ্ট লিখতে হবে, এটা মাসুদ আনার উপরে, MR9 সিনেমার স্ক্রিপ্টের কথা, আমি ইনস্ট্যান্ট আমি হ্যাঁ বলছি যে হ্যাঁ আমি লিখতে পারবো। কারণ আমার তো মাথায় ছিল যে আমার আব্বা স্ক্রিপ্ট লিখতাম, ছোটবেলা বসে বসে দেখতাম কিভাবে উনি লিখতো, হ্যাঁ, যে ডায়লগের প্যাটার্ন, হ্যাঁ, শর্ট প্যাটার্ন, এগুলো লিখতো। আমি জিজ্ঞেস করতাম আব্বা এই যে মাস্টার শট মানে কি, ক্লোজ আপ মানে কি, তো এগুলো আমার আব্বা আমার বুঝাইতো। তো আমার মাথায় তো ছিল, যে আমার মনে হয়েছিল আমি পারবো। তারপর তো স্টাডি করছি, একটা অনলাইন কোর্সও করছি। কিন্তু আপনি তো লেখক হিসাবেই জনপ্রিয়। আপনি তো মানে লেখক হিসাবে খুবই জনপ্রিয়। আপনার মানে বইয়ের মানে কাটতিও অনেক ভালো। মানে সেই জায়গা থেকে আমরা তো দেখি যে যারা লেখালেখি করে আর কি, তো তাদের মধ্যে থেকে তো সিনেমার স্ক্রিপ্ট লিখতে আসা মানুষের সংখ্যা খুব কম। আসলে সিনেমার স্ক্রিপ্ট আর হচ্ছে গল্প উপন্যাস কিন্তু দুইটা আলাদা পৃথিবী। মূল জায়গাটা একই, গল্প বলা, হুম। কিন্তু ধরনটা তো পুরো আলাদা। জাস্ট ছোট একটা এক্সাম্পল যদি আমি বলি, ধরেন আমার বইয়ের একটা দৃশ্য আছে যেখানে আমি লিখছি একটা চরের মধ্যে 200 লোক ফাইট করতেছে, নদীর মাঝখানে চর। And আপনি চিন্তা করেন এটা যদি সিনেমার স্ক্রিপ্টে লিখতাম তাহলে কি হইতো, প্রডিউসার বলতে হয়তো কিছুই বোঝে না, চরের মধ্যে 200 লোক নিয়ে ফাইট করলে কি বাজেট লাগবে, তাই না? তো ওইটা তো আর পসিবল হবে না। তো এই জায়গাটাতে একটা বড় ব্যারিয়ার আছে সিনেমার স্ক্রিপ্ট এবং হচ্ছে গিয়া বইয়ের মধ্যে আর কি। তো এই কারণে আমার মনে হয় যে আসলে যারা গল্প উপন্যাস লিখে অভ্যস্ত, ওরা আসলে স্ক্রিপ্ট রাইটিং ভাবে আসতে চায় না, বা আসলে ওরকম ভালো লাগে না তার কাছে। কারণ হচ্ছে ওই যে মানে ওই যে
দুটা গল্প বলার জায়গাটা আলাদা, এবং হাত পা বেঁধে একদম পুরা বলা হয় যে লেখো, মানে এত ধরনের রেস্ট্রিকশন লিমিটেশনের মধ্যে লেখাটা ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, মানে বাজেট টাজেট এগুলো নিয়ে অনেক রেস্ট্রিকশন থাকে, তো সেটা হতে পারে। আপনার আপনার বাবা কি দেখে গেছেন যে আপনি লেখেন বা লিখতে পারেন আপনি? হ্যাঁ, আমার আব্বা দেখছে। আমি ছোটবেলায় কি করতাম, যে বইটা পড়ে ভাল লাগতো, মজা লাগতো, ওটা নকল করে খালি নাম টাম চেঞ্জ করে আমার নাম দিতাম, নায়কের নামটা আমার নাম দিতাম, দিয়ে টিয়ে আমি এটা আবার গল্প লেখার চেষ্টা করতাম। হুবহু ওইরকম ভাবে লিখতাম। তো তোর মাথায় থাকতো না যে আসলে কেউ মানে লিখবো বা কেউ পড়বে, এরকম করতাম। তোর আব্বা একদিন দেখে বলতেছিল যে, তুমি তো লেখা তোমার ভালো লাগে লিখতে, তুমি নিজে কিছু লেখো, নিজে একটা কল্পনা করে গল্প লেখো, তুমি কেন মানে আরেকটা নকল করতেছো? তো তখন আমার আব্বা বলাতে আমার মনে হলো যে না, আমি চেষ্টা করতে পারি। ছোট ছোট গল্প লিখতাম ওই সময়তে। তো আমার এই গল্পগুলার পাঠক ছিল মাত্র ৩ জন মানুষ। একটা হচ্ছে আমার বাবা, হুম, উনি পড়তো, আর হচ্ছে আমার স্কুলে 2টা ফ্রেন্ড ছিল, তারা পড়তো। তো এই 3টা পাঠকের জন্য আমি লিখতাম। তো অবশ্য তখনও তো আসলে মানে ওরকম ভাবে লেখালেখি হয় নাই। তো আসলে আব্বা হয়তো মানে ওইভাবে দেখে নাই যে আসলে যে আমার লেখালেখির প্রতি প্যাশন বা ওইটা দেখে নাই। আর একটা ব্যাপার ছিল কি, ধরেন যে যেহেতু আমার আব্বা রাইটার ছিল এবং সিনেমার সাথে জড়িত ছিল, এবং হচ্ছে আর্থিকভাবে খুব একটা সচ্ছল ফ্যামিলি আমরা ছিলাম না। ওনার আব্বা প্যাশনের জন্য মানে ওনার লাইফের অনেক প্রফেশন উনি জলাঞ্জলি দিয়ে এখানে এই সেক্টরে আসছে। উনি কিন্তু একটা সময় বাংলাদেশ বেতারে চাকরি করতো, খুব ভালো পজিশনে। তারপর বাংলাদেশ রেলওয়েতে চাকরি করছে, সরকারি জব। এগুলা ছেড়ে উনি মিডিয়া জগতে আসছে শুধুমাত্র এই সিনেমার চুলকানি বলতে পারেন। এইটা যখন আমার, আপনি কেন আসলেন? আরে ওই একই রক্তের টান, ওইটা আসলে থামানো যায় না। আমার মা খুব চেষ্টা করছে। আমার আব্বা মারা যাওয়ার পর তো আমার মা তো, মানে আব্বা বেঁচে থাকতেই আমার মা বলতো যে খবরদার তোর বাপের মতো এই নাটক সিনেমা লাইনে যাবি না, লেখালেখি করবি না, তোর খবর আছে কিন্তু না খায় মরা লাগবে। তো আমার মা বলতো। তা আমি লুকায় লুকায় লিখতাম, আমার মা জানতো না যে আমি লেখালেখি করি। আমার আব্বা মারা যাওয়ার পরে আমি যে লুকায় লুকায় লিখতাম, আমার মা জানতো না। 2014 সালে গিয়ে আমার প্রথম বইটা আসে। আসার পরে আমার মায়ের হাতে আমি বইটা দিই যে মা দেখো আমার বই। দেখা তো আমার মা একদম, তোরে আমি থামাইতে পারলাম না, না তুই গেলি গা। আসলে রক্তের টান আছে, তো মানে রক্তের মধ্যে আছে, এসে থামায় রাখা যায় না, চলে আসে আর কি। তো ওইখান থেকে আর কি। তো ওই ছোটবেলায় যখন যা লিখতাম ছোট ছোট গল্প, মা না করতো। মা বলতো যে এগুলা করিস না বাবা, এগুলো তোর বাবা তো আসলে এগুলা করে তার লাইফ নষ্ট করছে, তুই নষ্ট করিস না। তো যেটা হয়েছে আসলে যে দিন শেষে কিন্তু ঘুরে ফিরে ওইখানে চলে আসে, থামায় রাখা যায় না আসলে। এখন আমার মা বুঝে, এবং আমার মা অনেক গর্বিত ফিল করে যে আসলে আমার ছেলে একটা পজিশনে গেছে, অনেক গর্ব করে মানুষকে বলে। হুম। এবং এটাও বলে যে আসলে আমি চেষ্টা করছি কিন্তু থামায় রাখতে পারি না, কারণ কি ওর বাবা যে লাইনে গেছে ওর ছেলে তো এই লাইনে যাবেই, রক্তের মধ্যে আছে, এটা তো আটকে রাখা যায় না। যারা চলচ্চিত্রে কাজ করে তাদের মধ্যে একটা কাঙ্ক্ষিত ব্যাপার থাকে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপ্তির যে ব্যাপারটা, এটা তো নিশ্চয়ই আপনার বাবা যে কাজ করতেন ওনার মনের মধ্যেও এটা নিশ্চয়ই ছিল। তা আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। আমার মনে আছে যে আপনার ছোট ভাই ইশতি আমার পাশে বসা ছিল। তখন আমি ওকে বললাম, বলার সাথে সাথে দেখলাম যে উচ্ছ্বসিত হয়ে এসে আপনার মাকে ফোন করলো। এবং আমি ইশতিকে কখনো এতটা উচ্ছ্বাস দেখিনি আর কি, যে এই কথাটা বলার সময় আপনার মাকে বললো। তো আপনি আহ, এটা পুরস্কার প্রাপ্তির খবর পেয়ে তারপর আপনার এই ব্যাপারটা মনে আসে নাই যে? আসলে দেখেন, ন্যাশনাল অ্যাওয়ার্ডটা এমন একটা বছর পাইছি, যে বছরটা আমার লাইফটা খুব বাজে গেছে। মানে যেটা আপনিও জানেন যে আমার ছোট ভাই আহ, গুলি খাইলো। তারপরে হচ্ছে তার পরবর্তী সময়টা আমার খুব খারাপ গেছে। আমি জব টব ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাসায় বসা। এবং ওই সময় আমার ওয়াইফ প্রেগনেন্ট, তার বাচ্চা হচ্ছে, মানে বাচ্চা হবে, এরকম একটা সিচুয়েশন। আমার মা পা ভেঙে গেছে, আহ, মানে বিছানায়। তো এইরকম একটা সিচুয়েশনে আসলে মানে আনন্দ, ওইভাবে আনন্দ প্রকাশ করা বা আনন্দ মানে ফিল করার মতো একটা পরিস্থিতি আমি ছিলাম না। তারপরও আমার ভালো তো ডেফিনেটলি লেগেছে, এই ব্যাপারে তো আসলে কোনো ডাউট নাই। আরো বেশি ভালো লাগার কারণ হচ্ছে কি জানেন? কারণ একটা ছোট্ট বিষয়ে বলি, যে আসলে হয় না, একটা কানাঘুষা আছে যে চলচ্চিত্র পুরস্কারগুলো যেগুলো হয় এগুলো মনে হয় লবিং এর মাধ্যমে এই হয়। আমি লবিং হয় না হয় সেই প্রশ্ন আমি যাবো না, আমি জানি না। বাট আমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে এই রিলেটেড, খুব নেগেটিভ একটা এক্সপিরিয়েন্স। 2022 সালে আমি আমার আমার চিত্রনাট্যে 3টা সিনেমা রিলিজ হয়েছে। একটা ছিল শান, একটা ছিল অপারেশন সুন্দরবন, একটা ছিল দামাল।
এবং 2022 সালে বেসিক্যালি 3টা সিনেমার জন্য কিন্তু আমি মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো নমিনেটেড ছিলাম আর কি। কিন্তু আমি একটাও পাই নাই। এবং হচ্ছে আমি কিন্তু ফোন পাইছি, হ্যাঁ, ভেতর থেকে আমাকে বলাও হয়েছে যে কিছু পয়সা পাতি খরচ করলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া যেতে পারে। হ্যাঁ, মানে একটা দালাল ফোন টোন দিছে আর কি, চিনিও না আমি ওরকম। তা আমি তাকে স্পষ্ট বলছিলাম যে ভাই আসলে আমি টাকা পয়সা দিয়ে অ্যাওয়ার্ড দিতে চাই না, যদি আল্লাহ আমার কপালে রাখে কখনো আমার মেধায় আমি পাই তো পাবো। আমি বলছি ভাই মেধায় তো পাওয়া যায় না, পাবেন না, এই না সেই না, এরকম কথা বলছে। ঠিক আছে, তো সে সত্য বলছে না মিথ্যা বলছে, ফ্রড ছিল না আসলে দালাল ছিল জানি না, বাট এরকম ঘটনা কিন্তু ঘটছে। এই কারণে আমার মাথায় একটা নেগেটিভ মাইন্ডসেট ছিল যে আসলে মনে হয় না ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি জীবনে কখনো পাবো, কারণ আমি লবিংও করি না, আমি কারোর সাথে এরকম যাইও না, আর হচ্ছে পয়সা দিয়ে তো অ্যাওয়ার্ড নেওয়ার আমার মানে সামর্থ্যই নেই। তো আমার কখনো হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড হবে না, আমি এক্সপেক্টই করি নাই। এবং আমি যখন শুনলাম যে সুরঙ্গের জন্য আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, এটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল, খুবই আনএক্সপেক্টেড। এবং মানে কোনো মানে প্রকার চেষ্টা তদবির ছাড়া। হ্যাঁ, কোনো প্রকার চেষ্টা তদবির ছাড়া এভাবে আমি একটা অ্যাওয়ার্ড পেয়ে যাব এবং ফেয়ার নির্বাচন হবে, এটা তো আমি ভাবতেই পারিনি। তো এই জায়গাটা হচ্ছে আমার সারপ্রাইজের জায়গা, বুঝছেন। আর বাদ বাকি যেটা বললাম যে আসলে আনন্দ ওইভাবে প্রকাশ করার মতো পরিস্থিতি ছিল না, তাই সেটা হয় নাই। বাট ভেতরে ডেফিনেটলি ভালো লাগছে এই জন্য যে আমি কোনো রকমের মানে চেষ্টা তদবির ছাড়া ফেয়ার আমার মেধায় আমি অ্যাওয়ার্ডটা পাইছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দের জায়গাটা আসলে। আনন্দের ব্যাপারটা যখন বললেন, এটার সাথে পরিবার সম্পৃক্ত, আসলে পরিবারের মানুষরা সবচেয়ে বেশি আনন্দিত হয়। তো আমরা একটা অন্য বিষয়ে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি একজন পরিবার বান্ধব মানুষ। আপনি আহ, ভীষণ, আপনার বাবা চলে যাওয়ার পর আপনি নিশ্চয়ই আপনার যে জার্নিটা আর কি, আপনি তো বড় সন্তান, এবং দেখতে পাই আর কি যে আপনার পরিবারটাকে আপনি আগলায় রাখছেন একটু অন্যরকম যত্নে। এটা একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করলে আমার মনে হয় দর্শকদের মধ্যে যারা সন্তান বা যাদের ভাই বোন এরা ছোট, দায়িত্ববোধের জায়গা থেকে তারা হয়তো বা কিছুটা স্পর্শ করলো, এটার জন্য জানতে চাই। ভাই আসলে আহ, আমি তো ধরেন যে জীবনের অর্থটা বোঝার আগে জীবিকার খোঁজে নেমে গেছিলাম। কারণ আমার বাবা মারা গেছে আমার বয়স তখন 17 বছর। তো 17 বছর একটা ছেলে চোখে রঙিন চশমা, পৃথিবীটারে রঙিন দেখে, মানে সে তো আর কিছুই বোঝে না, মানে ওরকম যে ফ্যামিলি দায়িত্ব নিবে, নিজের দায়িত্ব পালন করবে, মায়ের দায়িত্ব, ভাইদের দায়িত্ব। তো ওই পরিস্থিতিতে আমি আসলে কোনোভাবে প্রিপেয়ার ছিলাম না যে আমি ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিব। মানে আমার আব্বা খুব হুট করে একদম ধরেন যে আজকে শুনলাম যে আমার বাবার ক্যান্সার ধরা পড়ছে, হাসপাতালে ভর্তি করলাম, 2 থেকে 3 দিনের মধ্যেই আমার বাবা স্ট্রোক করে মারা গেলেন। মানে হয়তো এটা আল্লাহরই একটা ছিল, মানে আগে থেকে ঠিক করা ছিল যে আমার বাবাকে বেশি একটা কষ্ট দিবে না, এবং ক্যান্সারের রোগীরা তো অনেক ভোগে, অনেক কষ্টে মারা যায় নর্মালি আমরা দেখি। কিন্তু আর আমাদের এরকম সামর্থ্য ছিল না যে তাকে ওইভাবে চিকিৎসা করায় খুব ভালো উন্নত চিকিৎসা দিব। তো ক্যান্সার ধরার পর 3 দিনের মধ্যে আব্বা ক্যান্সারে মারা যায় নাই, মানে এটা একটা আইরনি আর কি, উনি স্ট্রোক করে মারা যায়। তো এবং হচ্ছে এটা মানে খুবই বড় ধরনের আঘাত ছিল এই মুহূর্তে। আমি আসলে মানে বাবার মানে মৃত্যুর আঘাতটা কিভাবে সহ্য করবো, ফ্যামিলি দায়িত্ব কিভাবে নিবো, এরকম খুব বাজে একটা সিচুয়েশন ওই সময় পার করছে। এবং হচ্ছে এবং আমরা বাবার মৃত্যুর পর আমার এটাও মনে আছে যে আমার বাবার লাশটা কোথায় কবর দেওয়া হবে এই নিয়েও একটা গ্যাঞ্জাম লেগে গেছিল। কারণ আমার মা অজ্ঞান হয়ে গেছে আব্বা মারা যাওয়ার পরে। ছোট ভাইরা কান্নাকাটি করতেছে, কিছু বোঝে না। আমার একটা ভাই হচ্ছে তখন ক্লাস 8-এ পড়ে, আর একটা ভাই মানে ইস্তি যে আপনার সহকর্মী ওপরে ক্লাস 3-তে। ওরকম ভাবে মানে ওদের তো কোনো কিছু বলার জায়গাটা নাই। তো আমি তখন হচ্ছে গিয়ে মানে খুব মানে আকাশ থেকে পড়লাম যে কি করবো বুঝতেছিলাম না। এবং সত্যি বলতে কি আব্বা মারা যাওয়ার পরে ইনিশিয়ালি আমি কাঁদিনি, আমি কাঁদছি 1 দিন 2 দিন পরে গিয়ে। ওই মুহূর্তে আমি কাঁদতে পারিনি, কারণ ওই মুহূর্তে আমার মাথায় এটাই চলছে যে আসলে আমি যদি ভাইঙ্গা যাই তাহলে কি হবে, এখন তো আমার কিছু করতে হবে, শক্ত পাথরের মতো হয়ে গেছিলাম। এবং হচ্ছে তখন আম, আমার চাচাতো ভাইরা ওরা বলতেছিল যে ঢাকায় কবর দিবে, আমার দাদা দাদির কবর আছে শাহজাহানপুর গোরস্থানে ওইখানে। আবার আমার মামা বলতেছিল, মামা খালারা ওনারা বলতেছিল যে না দেশের বাড়িতে নিয়ে যাই, গ্রামের বাড়িতে নিয়ে যাই। ওইখানে ঢাকা শহরে কবর দিলে কবর খুঁড়ে ফেলে, আবার 3 মাস পরে একটা কবর দিয়ে দেয়, এই সেই বলতেছিল। তখন আমার একটা ঘটনা মনে পড়ে, খুব ইন্টারেস্টিং ঘটনা। এটা হচ্ছে আমার আব্বা তখন সুস্থ, এমনিতে শয়তানি ফাজলামি করতেছিল আমার আব্বা আর আবার আম্মা মিলে। আমি একটু দূরে বসে শুনতেছিলাম। তো মানে আব্বা তখন অসুস্থ, বাট ক্যান্সার ধরা পড়েনি ওই সময়।
আব্বা এমনি কথায় কথায় বলতেছিল যে আমি মারা গেলে আমার কবরটা দিও শাহজাহানপুর। তখন আমার মা বলতেছিল যে কেন, এখানে তো দুদিন পরে কবর, না আমার বাপ মার কবর আছে ওইখানে দিও। তখন আমার মা বলতেছিল না, তোমার কবর দিব হচ্ছে আমার বাড়িতে নিয়ে, মানে আমার নানা বাড়ি কেরানীগঞ্জ, ওইখানে নিয়ে, ওইখানে আমার জায়গা আছে, আমার জায়গাতে তোমার কবর দিব। তাইলে হবে কি, আমার ছেলেরা দেখতে পাবে তোমার কবর, জিয়ারত করতে পারবে, এটা বলতেছিল মা। এবং আব্বা তখন হাসতেছিল, হ্যাঁ তুমি আমারে ছেলেরা জিয়ারত করবে এই জন্য ই করতেছে, হ্যাঁ তাহলে একটা নেম প্লক লাগাবে, এসে মানে ফাইজলামি করতেছিল আর কি। আমার ওই সময় মনে পড়ে হঠাৎ করে, তখন আমি আমার মামারে বলি, যে চাস্তো ভাইদের বলি যে ভাইয়া এরকম আমার আব্বা তো এরকম বলছিল, আমার মা বলছিল ওইখানে দিবে, আব্বা রাজি হয়েছিল, আব্বার কবর আমার ওই লাস্ট কথা অনুযায়ী ওইখানেই হওয়া উচিত। এই কবরে আমরা নিয়ে গেলাম, সেই জার্নি করে কেরানীগঞ্জ গেলাম নানা বাড়িতে কবর করতে। তো ওই যে আমার সিদ্ধান্তে একটা ঘটনা ঘটলো, মানে আমার আব্বার কবরটা তো বেশি আমার সিদ্ধান্তে হইলো কেন, তখন না ওই মুহূর্ততেই আমার মনে হইলো আমি বড় হয়ে গেছি। ওই মুহূর্তে মনে হইলো যে আমার দায়িত্ব নিতে পারছে, মানে আমি ভাবি না যে আমার কথাটাকে গুরুত্ব দিবে আমার সিদ্ধান্তটা, এবং ওই মুহূর্তে সবাই গুরুত্ব দিল। তো ওই মুহূর্তে আমি বুঝলাম যে আমি আসলে বড় হয়ে গেছি, বা আমি আমার বাবার জায়গাটায় চলে আসছি, যে আমার সিদ্ধান্তে আমার বাবার কবর হয়েছে। এরপর যেটা হয়েছে ভাই, আসলে ওরকম একটা ফ্যামিলি যেরকম কাটে, ধরেন যে আব্বার তো যেটা বললাম যে টাকা পয়সা যা কিছু ছিল সবকিছু এই সিনেমা টিনেমা করতে যার পিছনে খরচ করে ফেলেছে, ওরকম তার কিছু ছিল না, কিছু রেখে যায় না আমাদের জন্য ওরকম বেশি। এরপরে ঢাকা শহরে থেকে মাকে নিয়ে আসলে চলা এবং দুইটা ভাইকে নিয়ে চলা খুব ডিফিকাল্ট ছিল। তো আমি বাধ্য হয়ে চিন্তা করলাম তাহলে ফ্যামিলি ভাইঙ্গা দিই। ভাইঙ্গা দিয়ে হচ্ছে আমার মেজো ভাইটাকে পাঠাই দিলাম নানা বাড়িতে, এখানে থাক, থেকে পড়াশোনা কর। আর হচ্ছে আমি ছোটটা, আর হচ্ছে মা ঢাকা শহরে হচ্ছে থাকবো চিন্তা করলাম। এখন আব্বা থাকতে যেভাবে থাকছে ওইভাবে থাকা তো সম্ভব না, আহ, একটু নরম ভাবে থাকতে হবে আর কি। তো কি করলাম, আপনার হচ্ছে একটা ছোট্ট একটা এক রুমের বাসা ভাড়া নিলাম। সবকিছু আমার সিদ্ধান্তে হচ্ছিল। তখন আমার মা হচ্ছে কিন্তু অনেকটা মেন্টাল কেস, বুঝছেন, মানে আমার মা অপ্রকৃতিস্থ হয়ে গেছে, সে কিন্তু কিছু বোঝে না বা ওরকম না, মানে সিদ্ধান্ত দেওয়ার জায়গাটাতে সে নাই, তো মেন্টালি ক্র্যাক হয়ে গেছে একদম। মানে ওনার জন্য তো, ওনারও তো বয়স অনেক কম ছিল, আমার মায়ের সাথে আমার বয়সের ব্যবধান বেশি না, আমার মায়ের 14-15 বছর বয়সে বিয়ে হয়েছিল, তার বছর ঘুরতে আমি হয়েছিলাম। তো ওনার তো ওই বয়সে এরকম অল্প বয়সে স্বামী হারা হয়েছে, তো উনি কিছু বুঝতেছিল না। তো আমি তখন বললাম ছোট একটা রুম ভাড়া নিই। তো ছোট্ট একটা রুম ভাই, আমাদের পডকাস্ট স্টুডিও থেকেও ছোট রুম, এটা ছোট্ট একটা রুম, আপনার হয়তো 2,500-3,000 টাকা ভাড়া ছিল, এরকম ভাড়া নিলাম। নিয়ে হচ্ছে এখানে আমি, আমার ছোট ভাইটা, সবার ছোট যে, আর আমার মা, তিনজন থাকতাম। এবং হচ্ছে আমাদের ওরকম ভাবে খাটটাও ছিল না, ধরেন যেরকম ফ্লোরিং করে থাকতাম। এবং আমার এটাও মনে আছে যে আমার হচ্ছে আমরা এমনও দিন গেছে যে একটা ডিম নিয়ে আসছি, ওই ডিমটা আমার মা ভাজি করছে, এবং হচ্ছে আমরা দুই ভাই ওই ডিমটা দিয়ে ভাত খাইছি ভাগ করে। আর আমার মা হচ্ছে শুধু ডিম ভাজি যে তেল থাকে না, ওই তেলটা দিয়ে মাখিয়ে ভাত খাইছি। আবার এমনও দিন গেছে যে, সরি, এমনও দিন গেছে সকালবেলা একটা সিঙ্গারা কিনে খেয়ে সারাদিন বাইরে ছিলাম আমি। সারাদিন ঘুরে ঘুরে টিউশনি করছি, বাচ্চা পোলাপান পড়াইছি, আমার নিজের ক্লাস ছিল, দেখা গেছে 1-2টা ক্লাস করতে পারছি, বাকিগুলা ক্লাসগুলো করিও নাই, ওখান থেকে চলে গেছি। তো এভাবে সময় কাটছে ভাই। আসলে ওই সময়গুলোর কথা মনে করলে এখন আসলে ভাবতে অবাক লাগে, মানে আমি কিভাবে এই সময়গুলো পার করছি। কারণ আমার কাছে মনে হয় যে আমার এখন এই মেন্টাল স্ট্রেংথ নাই, যেটা আমি ওই সময় পার করতে পারছি। ওই সময় একটা ভালো ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমি তখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাই। আমার মনে হয় যে এটা হয়তো আল্লাহর রহমত, কারণ আমি ওরকম ভালো প্রিপারেশন নিইনি, আর হচ্ছে মানে আমার বাপের দোয়া হইতে পারে। এভাবে ঘুরে ঘুরে টিউশনি করে খেয়ে না খেয়ে তো আসলে প্রিপারেশন নেওয়া যায় না।
তারপর যে প্রিপারেশন ছিল তাতে আবার ঢাকা ইউনিভার্সিটি চান্স হয়ে যায় এবং ভালো সাবজেক্ট মার্কেটিংয়ে চান্স পাই বিবিএ করার জন্য। এবং ওই ওইটা হওয়ার কারণে আমি আর কিছু টিউশনই পাইছিলাম, ভালো টিউশন, যেটা করার কারণে হয়তো ধরেন আমি টিকে গেছি। হয়তো ওই ঢাকা ইউনিভার্সিটি চান্স না হলে আমার পড়াশোনা হইতো না। আমার নানা বাড়ি থেকে বলতেছিল যে যে সিঙ্গাপুর চলে যাও, ওইখানে গিয়ে চাকরি বাকরি কাজ কাম কইরা টাকা পয়সা নিয়ে এসে দেশে কিছু কইরা খাও, পড়ালেখা করে কি করবা। তো আমি তখন বাসায় বলছিলাম যে আমাকে জাস্ট একটা চান্স দেন, আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স হয় না দেখি। এবং আমি লাস্ট মনে আছে 3 দিন একদম টিউশনিগুলো থেকে ছুটি নিয়ে সারাদিন বাসায় বসে পড়তাম। এবং পড়ার কারণেই হচ্ছে হয়তো 3 দিনের পড়া দিয়ে আমার চান্স হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। এবং এই কারণে আমার পড়াশোনা হয়েছে। এবং ওই সময়টা আসলে অনেক স্ট্রাগলের ছিল। মানে পড়াশোনা, নিজের পড়াশোনা ঠিক রাখা, ফ্যামিলি মেনটেন করা, মায়ের দেখভাল করা, ছোট ভাইদের যা কিছু লাগে। তো যেটা বলতেছিলাম ওই যে খাওয়া দাওয়ার খুব কষ্ট চলতেছিল, তখন একদিন আমার মেজো ভাইটা যে এই 24 আন্দোলনে গুলি খাইছে, ও হচ্ছে তখন নানা বাড়ি থাকতো, তো তোর ক্লাস 9-এ পড়তো। ও হচ্ছে একদিন বাসায় আসে, ওখান থেকে বাসায় এসে ও দেখে যে বাসার পরিস্থিতি এরকম, খাওয়া দাওয়ার পরিস্থিতি এরকম, দেখে তার খুব কষ্ট লাগে। সে কষ্ট লাগে, সে চিন্তা করে যে ভাই এত কষ্ট করতেছে আর আমি পড়াশোনা করবো, এই সেই, এটা তো হয় না। সে গোপনে পড়ালেখা ছেড়ে দেয়। আমি জানতাম না যে ছেড়ে দিছে পড়ালেখা, ছেড়ে দিয়ে একটা চাকরি নেয়। অনেক পরে জানছি যে সে পড়ালেখা ছেড়ে দিয়ে চাকরি নিছে। এবং ওই সময় সে ক্লাস 9 থেকে ড্রপ আউট হয়ে যায় এবং মাসে মাসে টাকা পাঠাইতো মায়ের কাছে, 2,000, 4,000, 5,000। আমরা তো অবাক হইতাম, কই থেকে পাস, বলে বৃত্তি দেয় স্কুল থেকে, এরকম বলতো। পরে জানলাম যে এরকম যে ও চাকরি করতেছে কোথায় জানো, কাজ করে টাকা পাঠায়। তো ওরা আমি অনেক দিন ওটা অনেক মারছিলাম যে আমি কষ্ট করি করি, এটা তো আমার, তুই কেন করবি, তুই কেন পড়ালেখা ছাড়বি, তোরা তো আমি বলিনি পড়ালেখা ছাড়তে। তো বলে না ভাই তোমার কষ্ট আমার ভালো লাগে না। তো আমি আসলে একা না ভাই, আমি বলি যে আমার ফ্যামিলি আমার পাশে ছিল বলেই হয়তো পারছি। তারপর ওরা অনেক মারছিলাম, মেরে ওরে বাসায় নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম যে তোর কাজকাম করা লাগবো না, তুই আবার পড়াশোনা শুরু কর। তো ওর প্রায় 2 থেকে 3 বছরের একটা পড়াশোনার গ্যাপ গেল। গ্যাপ যাওয়ার পরে ও হচ্ছে ও আবার পড়ালেখা শুরু করে এবং হচ্ছে বাই দিস টাইম ঢাকা ইউনিভার্সিটি আমার গ্রাজুয়েশনটাও শেষের দিকে চলে আসে। তো এরপর যেটা হয়েছে যে ও তো পড়ালেখা আবার শুরু করলো, শুরু করার পরে দেন আবার ম্যাট্রিক পড়লো, ইন্টার পড়লো, পড়ার পরে অনার্সে যখন গেল এই 24-এর আন্দোলনে ও গেল গুলি খেয়ে। গত 2-3 বছর তো তার পড়াশোনা আবার বন্ধ। ওর বন্ধু বান্ধব অনেক মাস্টার্স শেষ করে ফেলছে, হ্যাঁ, অনেকেই বিয়ে শাদী করছে, ওর আর মন বসে না পড়তে, এখন আর পারে না পড়তে। তো আসলে আমি সব ক্রেডিট একলা নিব না। আমার ফ্যামিলি বর্তমান পরিস্থিতিতে যেখানে আছে সেখানে আমার ভাই যারা আছে, 2জন ভাই এবং আমার মা, এদের প্রত্যেকেরই ক্রেডিট আছে। এরা আসলে আমার পাশে ওইভাবে ছিল বলেই আসলে আমি আসতে পারছি। হ্যাঁ, সব ধরো আমার একার ক্রেডিট না। তবে যাই হোক, আমার কাছে যেটা মনে হয় ভাই, যে অতীতে যে সময়টা আমি পার করে আসছি, এইটা আসলে অনেকটাই ধরেন যে আল্লাহর রহমত এবং আমার বাবার দোয়া ছিল বলে হয়তো বা পার করতে পারছি, নাইলে হয়তো এই পরিস্থিতি পার করতে পারতাম না। তো সেখান থেকে আসলে অনেক কথা বলে ফেললাম যে আসলে আহ, দায়িত্ব নেওয়া যে জায়গাটা, হুম, এটা আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেকেরই মনে হতে পারে যে আসলে দায়িত্ব নিতে গেলে তো আসলে আমার লাইফের কিছু হয় না বা কিছু। কিন্তু আমার কাছে না, আমার লাইফই ছিল আমার দায়িত্বটা নেওয়া। মানে আমার কাছে এখনো মনে হয় যে আমি লাইফে যদি কিছুই না করতে পারি, কিছুই না পাই, তাতেও আমার কোনো আফসোস নাই। আমি যে আমার ফ্যামিলি দায়িত্বটা নিতে পারছি এবং তাদের জন্য কিছু করতে পারছি এবং একটা ভঙ্গুর পরিস্থিতি থেকে বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা একটা মোটামুটি বলার মতো পজিশনে আছি, এটাই আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। এর চেয়ে বড় কোনো সাফল্য আমার দরকার ছিল না, আর মানে সামনেও নাই। মানে ওই আমার মনে হয় যে আমার কাইন্ড অফ আমার লাইফের জার্নি যেটা হওয়া দরকার ছিল ওটা আমি পাইছি, এটা আমার হয়েছে। আজিম ভাই, আপনি ভালো থাকেন আপনার ফ্যামিলি নিয়ে। আমি আসলে কথা আগাইতে পারতেছি না, কারণ আপনার মেজো ভাইয়ের সেই যে টাকা পাঠানোর কথাটা আপনি বললেন, এরপর আমি আসলে কন্টিনিউ করতে পারছি না আর কি। প্রিয় দর্শক, আমি
আসলে কথা বলার অবস্থায় নাই আর কি। আপনাদের যদি বাবা মাকে নিয়ে কোনো কথা থাকে, পরিবার নিয়ে কথা বলতে ইচ্ছে করে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।